ঠিক আছে, এখন আসেন আমরা একটু আলোচনায় আসি। গতদিন আমরা মূলত শতকরার ৬ টা, মানে গতদিন ৩ টা এবং তার আগের ক্লাসে ৩ টা, টোটাল ৬ টা পদ্ধতি শিখেছিলাম। তো আজকের ক্লাসে শতকরার শেষ ৩ টা পদ্ধতি আমরা ইনশাআল্লাহ শিখতে চলেছি এবং এর মধ্যে দিয়ে আমাদের শতকরার আলোচনা শেষ হবে। তো আসেন আমরা ৭ম ধরনের অঙ্কে চলে আসি, টাইপ ৭। ১ম যে অঙ্কটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কোন কোন সং কোন সংখ্যার ৭৫% সমান ৯০? কোন সংখ্যার ৭৫% সমান ৯০? তো সংখ্যাটা অবশ্যই 100%। সংখ্যাটা তো অবশ্যই 100%। প্রশ্নের মেইন যেই অংশটা দেওয়া থাকে শতকরা অঙ্কে সেটা সবসময় 100%। মোট কত টাকা, কোন সংখ্যা, এই বিষয়গুলি সবসময় 100%। তাহলে আরেকটা ক্লু কিন্তু আমাদেরকে দেওয়া আছে। সেটা হচ্ছে ৭৫% সমান ৯০। ৭৫% সমান ৯০। এবার তো সহজ। ১% সমান কম, ১০০% সমান বেশি। শেষ। তাহলে এটার অ্যান্সার হবে হচ্ছে, আমি এটা কি করলাম? নিচে ১০০ লিখেছি কেন? দেখেছেন বয়স হয়ে গেলে কত ধরনের সমস্যা। আচ্ছা, তাহলে এটা হবে হচ্ছে ২৫ দিয়ে যদি কাটি ৩, ২৫ দিয়ে যদি কাটি ৪। তো ৩ ৩০ এ ৯০, ৩ ৪ ১২, ১২০। আবারও কি হলো এটা? হ্যাঁ, ১২০ ই। তো এটা কি বুঝতে পেরেছেন? এটা কি বুঝতে পেরেছেন? বুঝতে যদি পারেন তাহলে আমরা পরের ম্যাথে চলে আসি। ৪৮ সংখ্যাটি কোন সংখ্যার ৬০%? আমি কিন্তু আপনাদেরকে একটা কথা বলেই দিয়েছি যে কোন সংখ্যা, তার মানে হচ্ছে 100%। যেকোনো পূর্ণ সংখ্যা এখানে আমরা 100% ধরে নিব শতকরা অঙ্কে। তাহলে ৪৮ সংখ্যাটা কোন সংখ্যার শতকরা ৬০ ভাগ বা 100%? মানে ৬০% সমান হচ্ছে ৪৮। ৪৮ সংখ্যাটা কোন একটা সংখ্যার, ধরে নিচ্ছি কোন একটা সংখ্যার ৬০%। তার মানে ৬০% সমান হচ্ছে ৪৮। ১% সমান ৪৮ ভাগ ৬০। 100% সমান ৪৮ গুণন ১০০ ডিভাইডেড বাই ৬০। ০, ০ কাটা গেল। ৬, ৬ আষ্টে ৪৮, ৮ ১০ এ ৮০। শেষ। এখন দেখেন পরের ম্যাথে আসি। আমি আসলে প্রত্যেকটা ম্যাথই সিমিলার ক্যাটেগরিতে ফেলতে চেয়েছি। যার কারণে আপনাদের কাছে মনে হতে পারে যে একই জিনিস কেন বারবার করছি। ২ এর কত শতাংশ ৮ হবে? ২ এর কত শতাংশ ৮ হবে? মানে এর আগে আমরা বারবার কোন সংখ্যা দিয়ে এসেছি, এবার সংখ্যাটাই দেওয়া আছে। এর আগে আমরা কিন্তু বারবার সংখ্যাটা পাইনি। সংখ্যাটা বের করতে হয়েছে। আর এবার সংখ্যাটাই দেওয়া আছে। আমি কিন্তু আগেও আপনাদেরকে বলেছি যে মেইন যেই সংখ্যাটা দেওয়া থাকে সেটা সবসময় 100%। তাহলে এখানে ২ সমান 100%, ১ সমান ১০০ ভাগ ২, ৮ সমান ১০০ গুণন ৮ ভাগ ২, ৪০০। শেষ। মেইন যেই সংখ্যাটা দেওয়া থাকে সেটা সবসময় 100%। এখন আসেন পরের ম্যাথে। ২ এর কত শতাংশ? ২.৫ হবে। ২ এর কত শতাংশ? ২.৫ হবে। তাহলে এখানেও মূল যেই সংখ্যা সেটা তো দেওয়া আছে। মূল যেই সংখ্যা দেওয়া থাকে সেটা 100%। ২ সমান ১০০%। ১ সমান ১০০/২। ২.৫ সমান ১০০ গুণন ২.৫ ভাগ ২। শেষ। এটাকে ক্যালকুলেশন করেন। এটাকে ক্যালকুলেশন করলে ক্যালকুলেটরে আসবে হচ্ছে ১২৫। এখন দেখেন পরের ম্যাথে আসি। ৳২৫০ শতকরা কত সমান ৳১০? ৳২৫০ শতকরা কত সমান ৳১০? মেইন সংখ্যাটা দেওয়া আছে। মেইন সংখ্যা যখনই দেওয়া থাকে তখনই সেটা 100%। ১ সমান ১০০ ভাগ ২৫০। ১০ সমান ১০০ গুণন ১০ ভাগ ২৫০। এটাকে যদি কাটাকাটি করা হয় উপরে আসবে ১০০, নিচে আসবে ২৫, সমান আসবে ৪। দেখেন একই প্যাটার্ন দিয়ে আমরা কিন্তু যেকোনো ধরনের অঙ্ক খুব সহজেই করে ফেলতে পারছি। এটাই হচ্ছে মূলত অঙ্কের মজা। আসেন আমরা তাহলে পরের ম্যাথে আসি।
পরের ম্যাথে হচ্ছে হাফ এর কত শতাংশ 3/4 হবে? হাফ এর কত শতাংশ 3/4 হবে? তাহলে মেইন যে সংখ্যাটা দেওয়া থাকে সেটা তো সবসময় 100%। এখানে মেইন সংখ্যাটাই হচ্ছে হাফ। তার মানে 1/2 সমান 100%। 1 সমান 100/1/2। 3/4 সমান, একটু উপরে লিখি কারণ এডিটিং এর নিচের অংশটুকু আমি সচরাচর কেটে দেই। 100 1/2 গুণন 3/4। আচ্ছা, এই ধরনের ভগ্নাংশগুলিকে কিভাবে সলভ করতে হয় এটা কি আপনার জানা আছে? মানে এটাকে আমরা সমীকরণ হিসেবে কিভাবে লিখতে পারি এটা কি আপনাদের জানা আছে? বলে ফেলেন দ্রুত, সময় নষ্ট করা যাবে না। এই জিনিসটাকে আমি নরমালি কিভাবে সলভ করতে পারি সেটা কি আপনাদের জানা আছে? কমেন্ট সেকশনে লেখেন অন্তত। হর উপরে আছে আমি বলে দিচ্ছি। 100 গুণন 3/4 উপরে যেটা আছে সেটা তো থাকলোই। নিচের যে অংশটা এটা নিচেরটা উল্টে যাবে। উল্টে যায়। অর্থাৎ 2 যাবে উপরে, 2 আসবে। 1 আসবে নিচে। এখন এখন তো সহজ হয়ে গেছে। ৪ 25 এ ১০০, ২৫ দুগুণে ৫০, ১৫০%। শেষ। আসেন আমরা ৭ নম্বর টাইপ শেষ করে ফেলেছি। এবার আমরা ৮ নম্বর টাইপে আসি। ৭ নম্বর টাইপ কি ক্লিয়ার বুঝতে পেরেছেন কিনা কমেন্ট সেকশনে লিখে ফেলেন। ৭ নম্বর টাইপ ক্লিয়ার বুঝতে পেরেছেন কিনা কমেন্ট সেকশনে লিখে ফেলেন। জি স্যার। আচ্ছা, কারো কোনো সমস্যা থাকলে লিখে ফেলেন। অবশ্য আজকের ক্লাসে আছেনই আপনারা কম। আছেন মাত্র ১১ জন। কাজেই সমস্যা কি থাকবে? এখন দেখেন আমরা ৮ নম্বর টাইপে আসি। ৮ নম্বর টাইপে হচ্ছে শতকরা বলতে আসলে কি বোঝায়? শতকরা প্রথমটা দেওয়া আছে একটা ভগ্নাংশ। এটা কারেক্ট, কোনো সন্দেহ নাই। একটা সম্পূর্ণ সংখ্যা। আম না, আসলে সম্পূর্ণ সংখ্যা না, একটা দশমিক সংখ্যা হবে। কাজেই এটা হচ্ছে ভুল। একটা ভগ্নাংশ যার হর ১০০, এটা কারেক্ট। একটা ভগ্নাংশ যার হর ১ লব ১০০ হয়নি, এটাও ভুল। এই ২ টার ভিতরে সবথেকে বেশি গ্রহণযোগ্য কোনটা মনে হচ্ছে? এ বলেছে একটা ভগ্নাংশ, এ আবার বলেছে একটা ভগ্নাংশ যার হর ১০০। হর মানে নিচে যেটা থাকে, আর শতকরা মানেই ১/১০০। শতকরা বলতে আমরা এই জিনিসটা বুঝি। তাহলে এটা একটা ভগ্নাংশ, এটা কারেক্ট। কিন্তু এই ৪ টা যদি অপশনে থাকে, সবথেকে বেশি যুক্তিযুক্ত হচ্ছে এইটা, একটা ভগ্নাংশ যার হর ১০০। হর মানে যেটা নিচে থাকে। হর মানে যেটা নিচে থাকে। এখন দেখেন পরের প্রশ্নে আসি। ১৫০% এর সমান ভগ্নাংশটি কত? ১৫০% এর সমান ভগ্নাংশ। আমি তো বলেই দিলাম যে পার্সেন্ট মানে হচ্ছে ১/১০০। পার্সেন্ট মানে হচ্ছে ১/১০০। তাহলে ১৫০% সমান কত? ১৫০ গুণন এই পার্সেন্টের জায়গায় শুধু ১/১০০ বসান। যেটা আসবে সেটা। এটা আসবে হচ্ছে ৩/২। শেষ। এরপর দেখেন ১৫০ এর ৮% সমান কত? ১৫০ এর মানে হচ্ছে গুণ। যেখানে এর থাকে সেখানে দিবেন গুণ। ৮%। ৮% এর জন্য দেন হচ্ছে ১/১০০। যেটা আসবে সেটা। দেখেন লোকজন অঙ্ক করতে করতে আরো কঠিনে যায়। আমার মনে হচ্ছে অঙ্ক করতে করতে আমরা আরো সহজে আসছি। দেখেন এগুলো মনে হচ্ছে শুরু থেকে বেশি সহজ। ১০০ টাকার শতকরা ২ ভাগ কত? ১০০ টাকার শতকরা ২ ভাগ কত? তাহলে মেইন যেই টাকা সেটাকে আমরা সবসময়ই 100% ধরে নেই। তাহলে এখানেও সেটাই করি। 100% সমান ১০০। ১% সমান ১০০/১০০। শতকরা ২ ভাগ মানে শতকরা ২%। ২% সমান ১০০ গুণন ২ ভাগ ১০০। ১০০ কাটা ২%। আচ্ছা, এবার আসেন পরের ম্যাথে। 2x এর 50%। 2x এর 50%। তাহলে 2x এর মানে হচ্ছে গুণ। 50% মানে হচ্ছে 1/100। শেষ। যেটা আসবে সেটা। এটা আসবে হচ্ছে 50, এটা থেকে কাটলে আসে 2, 2, 2 কাটা গেল, শুধু x। শেষ। হ্যাঁ, আয়াতুল ইসলাম ভাই হচ্ছে বলার সাথে সাথেই অ্যান্সার লিখে ফেলছে। 80% অফ 0.75। এটা কত? অফ মানে তো বাংলায় অফের বাংলা কি? বাংলায় হচ্ছে অফের বাংলা এর। মানে অফের বাংলা হচ্ছে এর।
তাহলে 80%। আমি ঠিক করছি কিনা এটা নিয়ে অবশ্যই এই ম্যাথে আমি কিছুটা কনফিউজড। 80% অফ 75। আচ্ছা, এটাকে আমরা যেহেতু আমি একটু কনফিউশন আছে, আমি একটু অন্য নিয়মে যাই। এখানে হচ্ছে আমরা তো সবসময় জানি যে মেইন যে অংশটা সেটা হচ্ছে 100%। তাহলে আমরা এই প্যাটার্নেই আসি, বেশি প্যাঁচাতে না যাই। আমি একটু শর্টকাটে করতে চাইছিলাম আসলে। 100% সমান 0.75। 1% সমান কম হবে 0.75 গুণন 100। 80% সমান কত? 0.75 গুণন 80 ডিভাইডেড বাই 100। এখন এই দশমিক থাকলে দশমিক উঠানোর একটা পদ্ধতি আছে, দশমিককে তুলে দেওয়ার একটা পদ্ধতি আছে। এটা কি আপনারা জানেন? স্যার এটার পরিবর্তে হ্যাঁ। এক বসবার পরের গুলোর জন্য একটা করে শূন্য বসবে। বিপরীত দিকে, অর্থাৎ এ যেখানে আছে আছে উপরে, তাহলে আমরা নিচের দিকে। দশমিকের জন্য এক ঘরে দুইটা ঘর আছে দশমিকের পরে, তাই দুইটা শূন্য। এবার এটুকু বাদ দিয়ে দেই, দশমিক নাই। এবার কাটাকাটি করেন, এবার তো কাটাকাটি সহজ। আর এটা কাটাকাটি করলে আসবে হচ্ছে 6/10। তো এটাকে যদি আবার দশমিকে প্রকাশ করি 0.60 শেষ। এখন দেখেন 80 এর 75% এর 25% সমান কত? এটা তো সহজ। 80 এর মানে গুণ 75%, তার মানে হচ্ছে 75% মানে হচ্ছে 1/100 গুণ, এই যে এর জন্য গুণ নিয়েছি 25% মানে হচ্ছে 1/100। শেষ যেটা আসবে সেটা। এটা হচ্ছে যারা একটু ম্যাথে এক্সপার্ট তারা কি করবে আমি জানি, এটা তারা এটা করবে যে হচ্ছে 75/100 সরাসরি লিখবে। আমিও 75/100 সরাসরি লিখতাম, কিন্তু আপনাদের বুঝানোর সুবিধাটা আমি ভেঙে ভেঙে এতগুলা লাইন মারিয়েছি। আসলে জিনিসটা এইটা, এইটাকে ভাঙলে আসবে হচ্ছে 15। আমি যে মানে দ্রুত অ্যান্সারটা লিখে দেই, এর সিক্রেট ট্রিক্স হচ্ছে আমি কাছে একটা ক্যালকুলেটর রাখি। এগুলি কিন্তু আমি মুখে মুখে হিসাব করি না। আমাকে এত ওভার এক্সপার্ট ভাবার কিছু নাই। কত পার্সেন্ট অফ 17 সমান 51? কত পার্সেন্ট অফ 17 সমান 51? আমরা তো জানি যে মেইন যেই নাম্বারটা দেওয়া থাকে, মেইন যে সংখ্যাটা দেওয়া থাকে সেটা 100%। তাহলে কত পার্সেন্ট বের করতে হবে? 17 সমান 100%। 1 সমান 100/17%। 51 সমান 100 গুণন 51 ভাগ 17%। শেষ। দেখেন এটা যত সম্ভব এটা আসবে হচ্ছে 300। হ্যাঁ, আমিনুল ইসলাম হয়তো দেখছি ওভার এক্সপার্ট, অঙ্ক করার আগেই উনি আনসার বলে দিচ্ছে। 4/75। 4/75% সমান আসলে কত? তাহলে আমরা তো একটা ট্রিক্স জানি যে মেইন যে সংখ্যাটা দেওয়া থাকে সেটা হচ্ছে 100%। 100% সমান 4। 1% সমান 4/100। 75% সমান 4 গুণন 75 ভাগ 100। এটা আসবে হচ্ছে 3। আসেন পরের ম্যাথে, দেখেন সবই কিন্তু সিমিলার। 100 টাকার 100% এটা করে দিব না, এটা করা মানে তো হচ্ছে মানিজ্যতার ব্যাপার। 100 টাকার 100% মানে গোটাটাই আছে, 100 টাকার 100% সমান 100। 1 টাকার 200%, মেইন যেই অংশ সেটা সবসময়ই 100%। তার মানে 100% সমান 1। 1 সমান 200% সমান 1 গুণন 200 ভাগ 100। 100 দিয়ে একে কাটলে থাকে হচ্ছে 2, এই তো 2 শেষ। তো এইটা গেল হচ্ছে প্রথম ধরন, প্রথম অংশ। এই যে দেখেন 2 নম্বর অংশে আমরা কি কি দেখতে চলেছি, অর্থাৎ টাইপ 8ই কিন্তু চলছে। টাইপ 8-এর এটা হচ্ছে দ্বিতীয় অংশ। এখানে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 12.1/2% সমান ভগ্নাংশ কত হবে? 12.1/2% সমান ভগ্নাংশ কত হবে? 12.1/2 এটা হচ্ছে একটা মিশ্র ভগ্নাংশ।
একে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এর পার্সেন্ট সমান কত হবে, তাই তো? তাহলে যেটা করতে পারি লিখে একে হচ্ছে 12 দুগুণে 24 আর একে 25/2। এই কাজটা কিভাবে করলাম আপনারা কি বুঝতে পেরেছেন? যখনই দেখবেন কোথাও কোনো মিশ্র ভগ্নাংশ আছে, প্রথমে এটা দিয়ে এটাকে গুণ দিবেন, 12 দুগুণে 24, এরপর উপরেরটার সাথে যোগ দিবেন 25, দিয়ে উপরে লিখবেন 25, নিচে যা ছিল তাই থাকবে। আর শেষে আছে পার্সেন্ট, পার্সেন্ট মানে হচ্ছে 1/100, শেষ হিসাব। এটা 25 দিয়ে এটাকে যদি কাটা হয় 4, 4 দুগুণে 8, 1/8, এটাই আনসার। এখন আসেন 13 পূর্ণ 3/4% সমান কত? আমি একটু লিখে ফেলি, 13 পূর্ণ 3/4। তাহলে ঘটনাটা কি ঘটবে? 13 গুণন 4 যোগ 3, 4 10 40, 3 4 12, এটা আসবে হচ্ছে 55, নিচে যা ছিল তাই 4। পার্সেন্ট, পার্সেন্ট মানে হচ্ছে 1/100, তাহলে হিসাব করে বের করেন, এটা আসবে হচ্ছে 11/80। শেষ। 88 এর 12 পূর্ণ 1/2% সমান কত? 88 এর এর মানে গুণ 12 পূর্ণ 1/2 মানে হচ্ছে কত? 12 দুগুণে 24 আর একে 25, 25/2, 25/2 আচ্ছা হচ্ছে পার্সেন্ট গুণন 1/100 সমান কত? এটা হিসাব করেন, এটা হিসাব করলে আসবে হচ্ছে 11। একই কোয়ালিটির অঙ্ক, সব একই কোয়ালিটির অঙ্ক। 200 এর 0.5% এর সাথে 100 যোগ করলে সংখ্যাটা কত হবে? তাহলে 200 এর 0.5% কত, এটা আগে আমরা বের করে নেই। 200 এর মানে গুণ, 0.5% মানে 1/100, তাহলে 200 এর 0.5% যেটা হয় সেটা হচ্ছে 200 এর 0.5% মানে 100, 2 2 2 কাটা গেল, এখানে আসবে হচ্ছে 1। 200 এর 0.5% মানে হচ্ছে 1, তো 1 এর সাথে 100 যোগ, 100 যোগ করলে আসবে হচ্ছে 101। হিসাব ক্লিয়ার? এখন আসেন আমরা আরো কিছু ম্যাথ দেখে ফেলি। অংশ 3, এটাও টাইপ 8ই চলছে, টাইপ 8 এর 3 নম্বর অংশ। টাইপ 8 এর 3 নম্বর অংশে আমরা যেটা দেখতে পাচ্ছি, x% অফ y ইজ y% অফ কত? আমরা এখানে একটা বিষয় খেয়াল করব, এখানে দুইটা পার্সেন্ট দেওয়া সংখ্যা থাকবে এবং তারা অল্টার হয়ে যাবে, আর একটা নরমাল সংখ্যা থাকবে। মানে দুইটা থাকবে হচ্ছে পার্সেন্ট যুক্ত সংখ্যা, একটা থাকবে হচ্ছে নরমাল সংখ্যা। দুইটা থাকবে পার্সেন্ট যুক্ত সংখ্যা, একটা থাকবে নরমাল সংখ্যা, এবং সেম জিনিস দুইবার থাকবে, সেম জিনিস দুইবার থাকবে। ওয়াই দেখেন দুইবার আছে, তাহলে এই এই ধরনের অংশ চিনবেন কিভাবে? এই ধরনের অংশ চিনার সিস্টেম হচ্ছে একই সংখ্যা দুইবার, একই সংখ্যা দুইবার হতে পারে, একটা পার্সেন্ট যুক্ত একটা পার্সেন্ট ছাড়া, কিন্তু একই জিনিস দুইবার। এখানে দেখেন ওয়াই আছে দুইবার, একই জিনিস দুইবার, একবার পার্সেন্ট সহ আর একবার পার্সেন্ট ছাড়া, একবার পার্সেন্ট সহ প্লাস আর একবার ছাড়া। একই সংখ্যা দুইবার থাকবে, একবার পার্সেন্ট যুক্ত আর একবার পার্সেন্ট ছাড়া, এরকম যদি থাকে তাহলে সেম সংখ্যাগুলো বাদ দিয়ে বাকি যেটা থাকে সেটা অ্যান্সার হয়ে যাবে। সেম সংখ্যাগুলো বাদ দিয়ে বাকি যেটা থাকবে সেটা অ্যান্সার হয়ে যাবে, চিন্তা ভাবনা করার কোনো দরকার নাই। একই সংখ্যা যখন দুইবার থাকবে, একই সংখ্যা যখন দুইবার থাকবে এবং খেয়াল করবেন একটা পার্সেন্ট সহ থাকবে একটা পার্সেন্ট ছাড়া থাকবে, এরকম যদি খালি নজরে পড়ে এই দুইটা তার মানে বাদ, তাহলে অ্যান্সার কোনটা? অ্যান্সার এক্স। কি চেয়েছে না চেয়েছে ওগুলো ভাবারই দরকার নাই। দেখেন পরে, একই সংখ্যা দুইবার আছে, একটা পার্সেন্ট যুক্ত একটা পার্সেন্ট ছাড়া, অ্যান্সার 40। অঙ্কে কি চেয়েছে না চেয়েছে না পড়েই দেখেন আমরা অ্যান্সার করে ফেলতে পারি। একই সংখ্যা দুইবার আছে, একবার পার্সেন্ট সহ একবার পার্সেন্ট ছাড়া, তাহলে অ্যান্সার 30। দেখেন একই সংখ্যা দুইবার আছে, একবার পার্সেন্ট সহ একবার পার্সেন্ট ছাড়া, তার মানে অ্যান্সার 10। 15 এর কত শতাংশ 1 এর 15 শতাংশের সমান?
15 কত শতাংশ? 1 15% সমান কত শতাংশ? মানে ধরেন এটা হচ্ছে x%। কত শতাংশ মানে ধরেন এটা হচ্ছে x%, সহজ কথায়। তাহলে 15 এখানে আছে, 15% মানে 15% আছে। একই জিনিস দুইবার আছে, একটা পার্সেন্ট যুক্ত একটা পার্সেন্ট ছাড়া। তার মানে এই দুইটা ছাড়া অঙ্কে আর একটা সংখ্যা কি আছে? অঙ্কে আর একটা সংখ্যা হচ্ছে 1। তাহলে এটা আনসার। এখন দেখেন এটা হচ্ছে 8 নম্বর টাইপ শেষ হয়ে গেল। তাহলে 8 নম্বর টাইপের পর মানে 8 নম্বর টাইপে কি আর কারো কোথাও কোথাও সমস্যা আছে কিনা সেটা একটু লিখে ফেলেন। 8 নম্বর টাইপে একটা প্রবলেম যেটা আমরা পেয়েছি ওইটা বাদ দিয়ে আর কারো কোনো সমস্যা আছে কিনা? মানে ওটা আসলে সমস্যা না, ওটা কিন্তু শর্টকাটে করে ফেলা যাচ্ছে, কিন্তু হচ্ছে বিস্তারিত নিয়মটা ওইটা আমাদেরকে হালকা একটু অ্যানালাইসিস করতে হচ্ছে। কিন্তু 8 নম্বরে কারো কোথাও কোনো সমস্যা আছে কিনা কমেন্ট সেকশনে লিখে ফেলেন দেখি। শুধু সোমা আহমেদ, এর কোনো সমস্যা নাই? আর কারো কোনো আর বাকিদের সমস্যা আছে? আচ্ছা, এখন আসেন টাইপ 9 এবং এটাই আজকের দিনের হচ্ছে শেষ টাইপের অঙ্ক। তো টাইপ 9 যে ঘটনাটা সেটা হচ্ছে একটা ব্যক্তি একটা দ্রব্য 1200 টাকায় কিনে 15% লাভে বিক্রি করলো। 1200 টাকায় কিনে 15% লাভে বিক্রি করলো। ক্রেতা ওই দ্রব্য তৃতীয় ব্যক্তির কাছে 5% ক্ষতিতে বিক্রয় করলো। শেষ বিক্রয় মূল্য কত ছিল? এইটার ভাই একটা ভালো পরামর্শ দিয়েছে, সেটা হচ্ছে আমরা শর্টকাটও করি আবার হচ্ছে ব্রডকাটও করি, দুইটাই করে দেখি যে কোনোভাবে সমাধান করা যায় কিনা। তাহলে প্রথমে হচ্ছে শর্টকাটটা দেখাই, এরপর হচ্ছে বিস্তারিতটা দেখাই। তো শর্টকাট যদি দেখতে চাই তাহলে আমি একটু এখানে লিখি, এখানে একটু ফাঁকা জায়গা আছে। যখন দেখবেন দুইটা ঘটনা ঘটছে, কোন একটা ম্যাথে দুইটা ঘটনা ঘটছে, একজন কারো কাছ থেকে কিনছে আর একজনের কাছে যেয়ে বিক্রি করে দিচ্ছে, একজন কারো কাছ থেকে কিনছে আর একজনের কাছ থেকেও কিনছে, সহজ কথায় প্যারালালি যখন দুইটা ঘটনা ঘটে তখন আমরা যেই কাজটা করব, ভয় নাই বুঝিয়ে দিব, আপাতত শুধু লেখাটা দেখেন। প্রথম ঘটনার ক্ষেত্রে পূর্বের বা আগের, আর পরের ঘটনার ক্ষেত্রে থাকে হচ্ছে বর্তমান বা পরের। প্রথম ঘটনার ক্ষেত্রে সবসময় থাকে হচ্ছে ক্রয় মূল্য, শেষের ঘটনার থাকে হচ্ছে বিক্রয় মূল্য। স্বভাবতই একটা লোক আগে কিনবে তারপর না বিক্রি করবে। আচ্ছা, বুঝানোর ইয়েতে পরে আসি, আগে আমরা হচ্ছে এটা লিখি। উৎপাদন খরচ, খুচরা মূল্য। তো এই যাবতীয় জিনিসগুলি যখন থাকে তখন আমরা যে কোনো পার্সেন্টেজকে লিখবো হচ্ছে রিভার্স অর্ডারে, রিভার্স অর্ডারে। আর যখন এই রিলেটেড ঘটনাগুলি আমরা পাবো তখন আমরা যে কোনো ভগ্নাংশকে লিখবো হচ্ছে নর্মালি যেভাবে আমরা লিখি সারা জীবন সেইভাবে। কেমন? যদি মনে করেন ক্রয় মূল্য বের করতে বলেছে অঙ্কে, দুইটা ঘটনা ঘটেছে এবং ক্রয় মূল্য বের করতে বলেছে, কোন একটা ঘটনা আগে ঘটেছে সেইটা রিলেটেড কিছু একটা বের করতে বলেছে। উৎপাদন খরচ অর্থাৎ প্রাথমিক খরচটা বের করতে বলেছে, যখনই প্রথম দিকে চলে আসবে, পূর্বের দিকে চলে আসবে, আগের দিকে চলে আসবে, ক্রয় মূল্য বের করতে বলবে, উৎপাদন বের করতে বলবে, তখনই আমরা নর্মালি তো 120% কে আমরা ধরেন কিভাবে লিখি, নর্মালি 120% কে আমরা লিখি হচ্ছে 120/100, তাই তো? কিন্তু এটাকে আমরা রিভার্স অর্ডারে লিখবো, অর্থাৎ এটা লিখবো না, আমরা লিখবো হচ্ছে 100/120। এই জন্যই প্রথম ঘটনার ক্ষেত্রে আমি বলেছি এটা হচ্ছে রিভার্স। আর নর্মাল ঘটনার ক্ষেত্রে যদি কোনো অঙ্কে বিক্রয় মূল্য বের করতে বলে, যদি কোনো অঙ্কে খুচরা মূল্য বের করতে বলে, যদি কোনো অঙ্কে বর্তমান বা পরের কথা বলে, যদি কোনো অঙ্কে শেষের ঘটনা রিলেটেড কোনো কিছু চায়, তাহলে আমরা যেটা করবো নর্মাল, এই ক্ষেত্রে 120% যদি কোনো কিছু হয় তার মানে সেটা 120/100, নর্মালি আমরা স্বাভাবিক মানুষজন যেভাবে লেখে। এইটা যখন প্রয়োগ করব তখন আরো ভালোভাবে বুঝতে পারবেন।
কিন্তু আপাতত এটার একটা স্ক্রিনশট নিয়ে নেন, কারণ এই রিলেটেড অঙ্ক আমরা কিছুক্ষণ পরে করতে চলেছি। সবাই একটা করে স্ক্রিনশট নিয়ে নেন। স্বভাবতই প্রথম ঘটনার পর দ্বিতীয় ঘটনাটা আসে, স্বভাবতই পূর্বের বা আগের, এটা হচ্ছে বর্তমান বা পরের হবে। স্বভাবতই ক্রয় মূল্য আগে থাকে, বিক্রয় মূল্য পরে থাকে। আগে তো একটা মানুষ একটা জিনিস কিনে তারপর না সেটা বিক্রয় করে। স্বভাবতই প্রথমে উৎপাদন হয়, তারপর না খুচরা মূল্য রেডি হয়। তো প্রথম ঘটনার ক্ষেত্রে গেলেই সেটাকে আমরা রিভার্স অর্ডারে লিখবো, অর্থাৎ স্বাভাবিকভাবে আমরা যেরকম লিখি তার থেকে উল্টা করে লিখবো। আর হচ্ছে শেষের ঘটনার ক্ষেত্রে গেলেই আমরা সেটাকে নর্মালি যেভাবে লিখি সেভাবেই লিখবো। এটা একটা স্ক্রিনশট নিয়ে নেন, এটার একটা স্ক্রিনশট নিয়ে নেন। স্ক্রিনশট কি নেওয়া হয়েছে? স্ক্রিনশট নেওয়া কি হয়েছে? জি। আচ্ছা, তাহলে আমরা এবার ম্যাথমেটিক্সে আসি। আমরা শর্টকাটেও করি, বিস্তারিতও করি, দেখি কোথাও কোনো সমস্যা হয় কিনা আর কি। প্রথমে শর্টকাটে করে ফেলি। এক ব্যক্তি একটা দ্রব্য 1200 টাকায় কিনে 15% লাভে বিক্রয় করলো। ক্রেতা ওই দ্রব্য তৃতীয় এক ব্যক্তির কাছে 5% ক্ষতিতে বিক্রয় করলো। খেয়াল করে দেখেন, এইখানে দুইটা ঘটনা প্যারালালি ঘটেছে। শেষ বিক্রয় মূল্য কত ছিল? এইখানে এই ম্যাথগুলি চিনার আর একটা সুবিধা হচ্ছে দুইটা পার্সেন্টেজ, 2% প্লাস একটা সংখ্যা থাকে এই ধরনের অঙ্কে। দুইটা ঘটনা ঘটে, সেখান থেকে 2% থাকে এবং একটা সংখ্যা থাকে এই ধরনের অঙ্কে। তো শর্টকাট যেটা, সেটা খুব সহজ। আমরা তিনটাকেই প্যারালালি গুণ করে দিব, তিনটাকেই পাশাপাশি রেখে গুণ করে দিব। 1200 গুণ, চেয়েছে কি বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য আগে থাকে না পরে থাকে? আগে থাকে না পরে থাকে? ওই যে টেবিল অনুযায়ী বিক্রয় মূল্য আগে ছিল না পরে ছিল? পরে ছিল স্যার। পরে ছিল। তার মানে পরে থাকলে সেটা নরমালি আমরা ভগ্নাংশের মতো করে লিখি। তাহলে 15%, 15% মানে হচ্ছে 100 টাকায় 115 টাকা। 15% মানে হচ্ছে 115/100 গুণ, পরেরটাও গুণ দিয়ে দিব। 5% ক্ষতি, ক্ষতি মানে হচ্ছে এটা কমে যাবে। ক্ষতি মানে রিভার্স অর্ডারে যাবে, অর্থাৎ 95/100। শেষ যেটা আসবে সেটা রেজাল্ট। সহজ। এটা আসবে হচ্ছে 1311 টাকা। দেখেন শর্টকাটটা কত সহজ। এখন আসেন ব্রডকাটে, অর্থাৎ একদম সিস্টেম ওয়াইজ যদি আমরা করতে চাই, তাহলে কোন একটি দ্রব্য 1200 টাকায় কিনে 15% লাভে বিক্রয় করলো। তাহলে বিক্রি যেটা করেছে সেটা হচ্ছে 1200 এর 15%, 1200 এর 15%, তাহলে সেইটা হচ্ছে আমাদের লাভ। 1200 এর 15%, 1200 এর 15% কত হবে? এটা হবে হচ্ছে 180 টাকা। তাহলে 1200 টাকায় কিনে 180 টাকা লাভে যদি বিক্রি করে, ও তাহলে বিক্রি করেছে কত টাকায়? 1200 প্লাস 180, 1380 টাকায় সে বিক্রি করেছে। ঠিক আছে, 1380 টাকায় বিক্রি করেছে। ক্রেতা ওই দ্রব্য তৃতীয় এক ব্যক্তির কাছে 5% ক্ষতিতে বিক্রয় করলো। তাহলে 1380 এর 5% ক্ষতি হয়েছে, 1380 এর 5% ক্ষতি হয়েছে, অর্থাৎ 5/100 সমান এটা আসবে হচ্ছে 69। তাহলে যেহেতু ক্ষতি হয়েছে 1380 থেকে কমে গেছে, এই তো 1311, এটাই রেজাল্ট। ঘটনা কি বুঝতে পেরেছেন? কনসেপ্ট কি ক্লিয়ার? ঘটনা কি বুঝতে পেরেছেন? আচ্ছা, না বুঝলে আমরা আরেকটা করে ফেলি। আপনাদের সারা শব্দ পাওয়া যাচ্ছে না, মানে মনে হয় কিছুটা কম বুঝেছেন। কোন একটা জিনিস নির্মাতা 20% লাভে ও খুচরা বিক্রেতা 20% লাভে বিক্রয় করলো। দেখেন দুইটা ঘটনা ঘটেছে না? একজন 20% লাভে করেছে, খুচরা বিক্রেতা আবারও 20% লাভে বিক্রয় করেছে। দুইটা ঘটনা কিন্তু ঘটেছে। যদি ওই জিনিসের নির্মাণ খরচ 100 টাকা হয়, তবে খুচরা মূল্য কত? আমরা কিন্তু যখন জানি যে দুইটা ঘটনা প্যারালালি ঘটতে থাকে এবং একটা সংখ্যা থাকে এই ধরনের অঙ্কের সচরাচর, তখন তিনটাকেই আমরা টানা গুণ দিয়ে দিই। কোনো কিছু না ভেবে আমরা এটাকে টানা গুণ দিয়ে দিব। প্রথমে আছে সংখ্যাটা দেন গুণ, দ্বিতীয় 20%। আচ্ছা, গুণ দেওয়ার ক্ষেত্রে ভগ্নাংশগুলি কিভাবে লিখবো? খুচরা মূল্য চেয়েছে, খুচরা মূল্য আগে থাকে না পরে থাকে? দেখেন ওই টেবিলে খুচরা মূল্য আছে পরে, পরে মানে নরমালি লিখবো। তাহলে 20% লাভ মানে হচ্ছে 120,
গুণ আবার 20% লাভ, 120, 100 শেষ। যেটা আসবে সেটা রেজাল্ট আসবে 144। দেখেন কত সহজ। এখন আসেন বিস্তারিততে। কোন একটা জিনিস নির্মাতা 20% লাভে এবং খুচরা বিক্রেতা 20% লাভে বিক্রয় করলো। ওই জিনিসের নির্মাণ খরচ 100 টাকা। তাহলে 100 এর 20% লাভে বিক্রি করেছে না? 100 এর 20% লাভে তো বিক্রি করেছে। 100 এর 20% সমান হচ্ছে 20 টাকা। তাহলে সহজ কথায় সে 100 টাকার জিনিস 120 টাকায় বিক্রি করেছে। 100 টাকার জিনিসটা সে 100 মানে ওই টাকাটা প্লাস সে 20 টাকা লাভ করেছে। টোটাল 120 টাকায় বিক্রি করেছে নির্মাতা। নির্মাতা 120 টাকায় বিক্রি করেছে। খুচরা বিক্রেতা আবারও 20% লাভ করেছে। খুচরা বিক্রেতা 120 টাকায় কিনে নিয়ে সেখান থেকে আবারও 20% লাভ করেছে। তাহলে খুচরা বিক্রেতা কত টাকায় বিক্রি করলো? 120 টাকায় তো খুচরা বিক্রেতা কিনলো। 120 এর 20% লাভ করেছে। পার্সেন্ট মানে 1/100 শেষ 144। এটা হচ্ছে বিস্তারিত নিয়ম। এখন আসেন পরের ম্যাথে আসি। নির্মাতা ও খুচরা বিক্রেতা উভয় 20% লাভে একটি জিনিস বিক্রয় করে। দেখে মনে হচ্ছে একটা ঘটনা ঘটেছে, কিন্তু তা না। নির্মাতা একবার বিক্রি করেছে, খুচরা বিক্রেতা আবার বিক্রি করেছে। উভয়ই 20% লাভে, মানে এখানে দুইটা ঘটনা কিন্তু ঘটেছে। একবার নির্মাতা বিক্রি করেছে 20% লাভে, একবার খুচরা বিক্রেতা বিক্রি করেছে 20% লাভে। একটা জিনিস বিক্রয় করে ওই জিনিসের নির্মাণ খরচ 200 টাকা হয়, তবে খুচরা মূল্য কত? তাহলে এখানেও আমরা পেলাম হচ্ছে 200 গুণন 20% লাভে দুইজন বিক্রি করেছে। তার মানে 20% লাভে 120/100 চেয়েছে খুচরা মূল্য, কাজে নরমালি ভগ্নাংশগুলি লিখবো। 120/100 শেষ। যেটা আসবে সেটা রেজাল্ট। এটা আসবে হচ্ছে 288। সহজ হিসাব। এখন আসেন বিস্তারিততে। আচ্ছা, বিস্তারিত যেহেতু দুই একটা দেখিয়ে দিয়েছি, এটা পুরো আগের ম্যাথের মতো সিমিলার। কারো প্রবলেম থাকলে আমি করে দিব, প্রবলেম না থাকলে আমরা পরের ম্যাথে যাই। মন্দার কারণে শ্রমিকদের দৈনিক বেতন 50% হারে হ্রাস করা হয়। 50% হারে হ্রাস করা হয়। 1 বছর পর দৈনিক বেতন 80% হারে বৃদ্ধি করা হয়। দেখেন দুইটা ঘটনা ঘটলো। একবার 50% হ্রাস করলো, পরে আবার 80% বৃদ্ধি করলো। মন্দার পূর্বে দৈনিক বেতন 100 টাকা হলে বর্তমানে শ্রমিকদের দৈনিক বেতন কত? বর্তমান মানে হচ্ছে প্রেজেন্ট। নর্মালি আমরা ভগ্নাংশগুলি তাহলে লিখবো 100 গুণ 50/100 গুণ 80/100। একটা জায়গায় ভুল লিখেছি, বলেন তো কোথায় ভুল লিখেছি? এই যে 80% 180 লিখবো, আর 50% হ্রাস করেছে মানে 100 থেকে 50 বাদ দেন। এটা যেরকম 100 সাথে 80 যোগ দিয়েছি, এখানে 100 থেকে 50 বাদ দিয়েছি, 50% হ্রাস করে, তার মানে ওই বাকি 50টা লিখেছি। এখানে 80% বৃদ্ধি করে মানে 180 লিখেছি। এবার এটাকে যদি হিসাব করেন তাহলে আসবে হচ্ছে 90। এখন আসেন বিস্তারিত। শ্রমিকদের দৈনিক বেতন 50% হ্রাস করা হয়, মানে হচ্ছে দৈনিক বেতন আগে ছিল 100 টাকা, এখন হয়ে গেছে 50 টাকা। 1 বছর পর দৈনিক বেতন 80% বৃদ্ধি করা হয়। 1 বছর পর দৈনিক বেতন 80% বৃদ্ধি করা হয়। তাহলে 50-এর 80% কত? 50-এর 80%, 50 2 দিয়ে এটাকে কাটলে 40, 50-এর 80% হচ্ছে 40। তাহলে আগেই ছিল হচ্ছে 50, তাহলে এই 80% বৃদ্ধি করার পর 40 টাকা যুক্ত হলো। তাহলে টোটাল এখন কত? এখন 90 টাকা শেষ। এটা হচ্ছে বিস্তারিত নিয়ম। এখন আসেন 5। একটা বইয়ের মূল্য 100 টাকা, বিক্রয়ের সুবিধার্থে বইটির মূল্য 10% হ্রাস করা হলো, মানে একটা ঘটনা ঘটেছে। 3 মাস পর বইটির নতুন মূল্যের উপর 6% ছাড় দিয়ে বইটি বিক্রয় করা হলো, আরেকটা ঘটনা ঘটেছে। বইটি কত টাকায় বিক্রয় করা হলো? তাহলে আমরা যেহেতু দুইটা ঘটনা প্যারালালি ঘটলে কি সিস্টেম সেটা আমরা জানি। 100 গুণন 10% হ্রাস করা হলো, মানে হচ্ছে 90 বইটা কত টাকায় বিক্রয় মূল্য চেয়েছে যেহেতু, তার মানে নর্মালি লিখবো 90/100 গুণন 6% ছাড় দিয়েছে যেহেতু 94/100। এটা আসবে হচ্ছে 84.6 শেষ। বিস্তারিত নিয়মটা দেখালাম না, কারণ বিস্তারিত নিয়ম সিমিলার।
কোন শহরের জনসংখ্যা প্রতি বছরে শতকরা 8 জন করে বৃদ্ধি পায়? বর্তমানে ওই শহরের জনসংখ্যা 5000। 2 বছর পরে ওই শহরের জনসংখ্যা কত হবে? দেখে মনে হচ্ছে একটাই ঘটনা ঘটেছে, কিন্তু আসলে তা না। এই যে দেখেন উল্লেখ আছে 2 বছর পরে। 2 বছর থাকতে পারে, 3 বছর থাকতে পারে, 4 বছর থাকতে পারে, 5 বছর থাকতে পারে, কোনো সমস্যা নাই। শুধু সিস্টেম ওয়াইজ করে যাবেন। সেটা হচ্ছে 5000 গুণন 8 জন করে বেড়েছে 2 বছর পর্যন্ত, মানে 2 বার। 108/100 গুণন 108/100, যেটা আসবে সেটা রেজাল্ট। শেষ। এখন আসেন বিস্তারিত নিয়মে। 100 জনে বৃদ্ধি পায় 8 জন। আচ্ছা, আরো শর্টকাটে করা যাবে। শতকরা 8 জন বাড়ে, তাহলে 5000 জনে কয়জন বাড়ে? মানে 5000-এর 8% কত? শতকরা 8 মানেই 8%। প্রতি বছর বাড়ে হচ্ছে 8%। তাহলে 5000-এর 8% কত? 5000-এর 8% বেড়েছে প্রথম বছর। 5000 এর 8%, 50 × 400। প্রথম বছর শেষে 400 জন বেড়েছে, মানে এই যে দেখেন জনসংখ্যা ছিল 5000, বেড়েছে 400। তাহলে প্রথম বছর শেষে জনসংখ্যা কত? 5400। কিন্তু প্রথম বছর শেষে তো যায়নি, চেয়েছে 2 বছর পরে কত? প্রথম বছর পরে 5400, আর 1 বছরে বাড়ে হচ্ছে 8%। তাহলে দ্বিতীয় বছরে কত হবে? 5400 এর 8%। এটা আসবে হচ্ছে, আমি একটু ক্যালকুলেটর করি, 432। তাহলে প্রথম বছর শেষে ছিল 5400, পরের আরেক বছরে 432 জন বেড়েছে, যোগ দেন টোটাল 2 বছরে, তাহলে বাড়লো হচ্ছে 5832। শেষ। এটা বিস্তারিত নিয়ম। এখন আসেন, একটা শহরের জনসংখ্যা 8000 জন। প্রথম জনসংখ্যা বৃদ্ধি পায় শতকরা 10 জন। দ্বিতীয় বছরে 20%। সেম দেখেন আগের নিয়ম, সেম এই কিছুক্ষণ আগে যেটা দেখলাম সেটাই। 2 বছর পরে জনসংখ্যা কত হবে? তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি হচ্ছে যেটা হবে 8000 গুণন শতকরা 10 জন, 110/100 গুণন শতকরা 20 জন, 120/100। শেষ যেটা আসবে সেটা রেজাল্ট। এখন যদি বিস্তারিত নিয়মে আসি, যদি এটা বিস্তারিত নিয়ম না করানো হয় মনে হয়, তারপরেও যদি কেউ দেখতে চান তাহলে দেখেন আগেরটা নিয়ম হুবহু সেম, হুবহু সেম আগেরটা নিয়ম। একটা শহরের জনসংখ্যা 8000 জন। প্রথম জনসংখ্যা বৃদ্ধি পায়, ওটা এখানে হয়তো প্রথম বছর হবে, এটা টাইপিং মিস্টেক হচ্ছে। প্রথম বছর জনসংখ্যা বৃদ্ধি পায় শতকরা 10 জন। তার মানে প্রথম বছর শেষে জনসংখ্যা দাঁড়াবে হচ্ছে 8000-এর 10%। 8000 এর 10%, তার মানে 800 জন। তো ছিল 8000 জন, বৃদ্ধি পেল 800 জন। তাহলে প্রথম বছর শেষে মোট জনসংখ্যা কত? 8800 জন। এখন দ্বিতীয় বছরে আবার বেড়েছে 20%। তাহলে প্রথম বছর 8800 জনকে আমরা পেলাম, এর 20% কত? 8800 এর 20%। এটাই হবে হচ্ছে দ্বিতীয় বছরের জনসংখ্যা। এটাই হবে হচ্ছে দ্বিতীয় বছরের জনসংখ্যা। এটা আসবে হচ্ছে 2টা শূন্য 2টা শূন্য 88 গুণন 20। এই ক্যালকুলেটর কই রাখলাম? এই যে 88 গুণন 20, এটা আসে হচ্ছে 1760। এখন তাহলে 8800 ছিল, 1760 বেড়ে গেল, 1760 যোগ দেন 6, 8-এর সাথে 15-5, হ্যাঁ থাকে 1, 8 থেকে 9 থেকে 10, এই তো শেষ। এটা হচ্ছে বিস্তারিত নিয়ম। একটা হোস্টেলে প্রতি বছর শতকরা 25টা করে সিট বাড়ানো হয়। বর্তমানে 512টা সিট আছে। 4 বছর পর মোট কয়টা সিট থাকবে? বর্তমানে সিট আছে 512টা, গুণন শতকরা 25টা করে সিট বাড়ে এবং এটা 4 বছর বাড়ে। তার মানে 125/100 গুণন 125/100 গুণন 125/100 গুণন 125/100, যেটা আসবে সেটা রেজাল্ট। 4 বার বাড়িয়ে দিয়েছি, এটা হচ্ছে শর্টকাট। এখন যদি বিস্তারিত জানতে চান তাহলে দেখেন
প্রতি বছর শতকরা 25টা করে সিট বাড়ে, মানে 25% করে সিট বাড়ে। বর্তমানে আছে 512টা। তাহলে প্রথম বছর শেষে সিট কয়টা? 512 এর 25%। আমি এটা ক্যালকুলেটরে করে ফেলছি। 512 এর 25%, আমার ক্যালকুলেটর পার্সেন্টে উঠে না। হ্যাঁ, 128। তার মানে প্রথম বছর শেষে, টোটাল 4 বছর হিসাব আমাদের মিলাতে হবে না। প্রথম বছর শেষে হচ্ছে 512 প্লাস 128, 640। এটা হচ্ছে প্রথম বছর শেষে। এবার আসেন দ্বিতীয় বছরে কত হচ্ছে। দ্বিতীয় বছরে প্রথম বছরের আবার 25% বেড়েছে, অর্থাৎ 640 এর 25%, 640 এর 25% সমান 160। তার মানে দ্বিতীয় বছর শেষে 640 প্লাস 160, তার মানে এটা দাঁড়ালো হচ্ছে 800-তে। তৃতীয় বছরে কত হয়েছে? 800-র 25% যোগ দিবেন। চতুর্থ বছরে কি হবে? সেটার সাথে আবার 25% যোগ দিবেন। শেষ 1250। এটা হচ্ছে বিস্তারিত নিয়ম। এখন দেখেন, এটাই হচ্ছে শেষ ক্যাটাগরির অঙ্ক। এটা শেষ ক্যাটাগরি বলতে কি, এখানেও দুইটা সিমিলার ঘটনা ঘটেছে, কিন্তু এখানে আমরা ওই যে ভগ্নাংশকে রিভার্স অর্ডারে লেখার যে টেকনিকটা দেখেছিলাম সেটা শিখতে চলেছি ইনশাআল্লাহ। এখানে দেখেন, একটা পণ্য দ্রব্য বিক্রয় করে পাইকারি বিক্রেতার 20% এবং খুচরা বিক্রেতার 20% লাভ হয়। যদি দ্রব্যটির খুচরা বিক্রয় মূল্য 576 টাকা হয়, তবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত? এখানে দেখেন তো, ক্রয় মূল্য আগের ঘটনা না পরের ঘটনা? ক্রয় মূল্য আগের ঘটনা। যখনই আগের ঘটনা তখনই হবে হচ্ছে রিভার্স, যখনই আগের ঘটনা তখনই হবে হচ্ছে রিভার্স। অর্থাৎ আমরা গুণই দিব 576 গুণন 20%। তার মানে নর্মাল মানুষজন কিভাবে লিখবে? 120/100, কিন্তু আমরা সেটা লিখবো না। আমরা এখানে অ্যাবনর্মাল রিভার্সের মতো আচরণ করব। উপরে দিব 100, নিচে দিব 120। এখানেও তাই, উপরে দিব 100, নিচে দিব 120। যেটা আসবে সেটা রেজাল্ট, যেটা আসবে সেটা রেজাল্ট। এটা আসবে হচ্ছে 400। এখন আসেন পরের ম্যাথে। কোন জিনিস উৎপাদনকারী 20%, পাইকারি বিক্রেতা 20% এবং খুচরা বিক্রেতা 20% লাভে বিক্রয় করে। যদি ওই জিনিসের খুচরা মূল্য 21.60 টাকা হয়, তবে তার উৎপাদন খরচ কত? উৎপাদন খরচ তো প্রথমে থাকে, যেহেতু প্রথমে থাকে সেহেতু সিস্টেম একই। 21.60 গুণন 20%, মানে নর্মাল মানুষজন কিভাবে লিখবে? 120/100, কিন্তু আমরা তো অ্যাবনর্মাল, আমরা লিখবো উপরে 100 নিচে 120 গুণন উপরে 100 নিচে 120 গুণন এইটার জন্য উপরে 100 নিচে 120। যেটা আসবে সেটা রেজাল্ট 12.5। বিস্তারিত দেখাচ্ছি না, কারণ বিস্তারিত এই ক্যাটাগরির প্রচুর দেখেছি। কোন শহরের জনসংখ্যা 1760 জন, সরি 1764 জন। যদি সংখ্যা বার্ষিক 5% হারে বৃদ্ধি পায়, তবে 2 বছর আগে জনসংখ্যা কত ছিল? বিস্তারিত নিয়ম দেখাচ্ছি না, এর কারণ হচ্ছে বিস্তারিততে আগে জনসংখ্যার অঙ্কে আমরা যোগ দিয়েছি না, প্রথম বছরের শেষে কত সেটা যোগ দিয়েছি। এটা শুধু বিয়োগ দিব, এটার 5% বের করে ওটা শুধু বিয়োগ দিব 2 বার। আমরা শর্টকাটে আসি। 1764 গুণন জনসংখ্যা আগে কত ছিল, মানে পূর্বের অবস্থানটা জানতে চাচ্ছে। তো পূর্বের অবস্থান যখনই জানতে চাবে তখনই আমরা অ্যাবনর্মাল রিভার্স অর্ডারে চলে যাব। এমনিতে 5% কিভাবে লিখতাম? 105 উপরে দিতাম আর নিচে দিতাম 100, কিন্তু রিভার্স অর্ডারে 100 যাবে উপরে, 105 আসবে নিচে। তো 2 বছর যেহেতু, এটা 2 বার করব, যেটা আসবে সেটা রেজাল্ট 1600 রেজাল্ট। এই ছিল মূলত শতকরার অঙ্ক। একটা বিষয় আমি ইনশিট করতে চাই যে শতকরায় আপনারা যে কয়টা সিস্টেম দেখেছেন, এর বাড়তি কোনো অঙ্ক কোন ধরনের চাকরির পরীক্ষায় আপনাদের পাওয়ার কোনো সম্ভাবনা নাই। আল্লাহর রহমত যদি থাকে, যে কয়টা ম্যাথ দেখিয়েছি এত ম্যাথের আসলে প্রয়োজনই নাই, মানে এতগুলো প্রয়োজন নেই। যেগুলি দেখিয়েছি এগুলি মোর দেন এনাফ। এখন রেকর্ডিং বন্ধ করে
আপনাদের সাথে কিছুটা কথাবার্তা বলি। তার আগে একটা কথা আপনাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে এরপরে বিগত বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার কিছু প্রশ্ন সংযোজন করা আছে। 14টা প্রশ্ন সংযোজন করা আছে। আচ্ছা, এখানে অ্যান্সার এভাবে দেওয়াটা ঠিক হয়নি যদিও। 14টা প্রশ্ন সংযোজন করা আছে। আপনারা যেটা করবেন, শতকরার টোটাল কি শিখেছেন, টোটাল একদম এ টু জেড, যেই 9টা ক্যাটাগরি শিখেছেন, প্রত্যেকটা ক্যাটাগরির সুন্দরভাবে একটা হ্যান্ড নোট তৈরি করবেন। যা যা শিখেছেন যেন পরীক্ষার আগের দিন ওই হ্যান্ড নোট দেখলেই আপনার সবকিছু মনে পড়ে যায়। হ্যান্ড নোট তৈরি করার পর আমাদের হচ্ছে ফেসবুকে মেসেঞ্জার যে গ্রুপটা আছে সেখানে আপনার নাম লিখে পোস্ট করবেন। এখন আমি রেকর্ডিং বন্ধ করে আপনাদের সাথে কিছু কথাবার্তা বলতে চাই।